আপনারা একটু পড়ার স্বার্থ দুটো পরিবর্তন না তার আগে এসে ভাই আমার সারা আছে দেখুন দেখায় তার সবাইকে বলে দেখায় আপনারা বসে আপনারা ও প্রিয়জ থানার ডক্টর ফ্লাওয়ার শঙ্কর আসসালামু আলাইকুম যুব সম্পাদক সাইডের সেক্রেটারি বিপি সিরাজুল আহ্বায়ক ব্যবসায় উনি সার্বক্ষণিকভাবে তদারকি করেছে। ওই তদারকির কারণে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি ব্যবসায় ইকোনমি জুড়ে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের ছয়টি জায়গাতে বিশাল একটি বর্ষা প্রকল্প কিছু জিনিস আছে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন এলাকা থেকে এসে ওখানে বসবাস করে ওরা কাজে লাগান ওনাদেরকে বিভিন্ন পয়েন্টগুলোতে যেন সঠিকভাবে যে কোনো একটা মাল ওখান থেকে বের হতে হলে সঠিক তথ্য দিয়ে মালটি বের হবে। এত বড় পুরো বিশ্বব্যাংকে তো আছে, বিশেষ করে ছয়টি সেখানে মাদক এখন অনেক আমাদের আমি আছি রাত্রে এর মধ্যে হঠাৎ রেখে যেইভাবে অকাচ্যভাবে গাড়ি গাড়ি তখন সেটা খাবার ওসি এবং তদন্ত কোন জায়গায় মাদকাসক্ত বিক্রি হইতেছে খাইতেছে আপনারা এইখানে বসিও আপনাদের কাছে খবর কোনো মাদক উৎপাদন হয় না। আমি বীরসরাইয়ের একজন সাধারণ অধিবাসী। আমার পরিচয় দিই, আমি বীরসরাইয়ের একজন নাগরিক। 5 আগস্ট পরবর্তী আমরা উভয় আন্দোলনে পুলিশকে প্রশাসন করে কথা বলতে পারতেছি, তাই আমাদের জন্য 5 আগস্ট আমরা আমাদের বীরসরাইবাসী পক্ষ থেকে মনোবাদ থাকবে যে আমাদের পুলিশের মনোবল বাড়ানো। দ্বিতীয় হচ্ছে যে আমাদের জোরারগঞ্জ থানায় সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা যায় যে আমাদের কুইক রেসপন্স নিয়ে আমাদের সিনিয়র নেতৃত্ব বলেছে। আসলে জোরারগঞ্জ থানায় কুইক রেসপন্স করার জন্য আমাদের প্রথম যেটা লাগবে গাড়ি, ওনাদের সেই গাড়িটাই নেই, মানে অনেক আর আমি ওই জন্য প্রশাসনকে বলবো আপনারা শুধু রাজনৈতিক নেতৃবৃন্দদের বন্ধু না, আপনারা হচ্ছেন জনগণের বন্ধু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সুন্দর আয়োজনে আমাদের থানা সম্মানিত ওসি মহোদয় এবং সরকার নতুন শিক্ষা কার্যক্রম চালু করার পরে সেখানে আমাদের যে আমরা পড়তাম অনেক বই পুস্তক সেখান থেকে বাংলা হয়েছে, বিশেষ করে মাদ্রাসা যুবলীগের কিছু ছেলেদেরকে পাঠিয়ে আমাদের ব্যানারকে গাড়ি নিচ্ছে। আমরা পাশে আমাদের পুলিশ প্রশাসন বাইরেও আছে, আমরা ওনাদের কাছে সহযোগিতা চাইছি। আগে স্যার আমরা এখানে একটা মানববন্ধন করবো, ওনারা আমাদেরকে বলছে না আপনারা করলে অসুবিধা হতে পারে, আপনারা করছেন। আমরা স্যার এটা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি, এটা আমাদের অবশ্যই প্রদান করতে হবে। যখন যুবলীগের আপনাদের যে শাহরিয়ার একটা ছেলে বিভিন্ন আলোকের সাথে বিয়াদব করছিল, সে এসে আমাদের ব্যানার যখন গাড়ি নিয়ে যখন যাচ্ছে, আমি তখন উঠে ভাই আপনি ব্যানার গ্রহণ করছেন, ব্যানার ছাড়েন। তখন সে বলে এখানে ব্যানারগুলো লিখেছিস। সে আমাদেরকে যখন জানা হলো এক পর্যায়ে আমরা তাদের 10 বছর আমার গায়ের উপর হাত পর্যন্ত উঠে ফেলেছি। ওপেন হাউসের সম্মানিত সভাপতি, জনগণ থানার অফিসার ইনচার্জ সাহেব, প্রধান অতিথি সঞ্চালক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, পেশাজীবী, ব্যবসায়ী সহ আমার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মেজবাহুল হক মানিক, 9 নং 2 ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা অনেকেই করেছে। আমি মনে করি থানা প্রশাসন এই সমস্ত মতামতগুলোকে তাদের কাছে অগণিত অস্ত্র, অবৈধ অস্ত্র তাদের কাছে মজুদ আছে, যেটা আমাদের এক ভাইও বলছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, 1 বছর পার হয়ে যাওয়ার পরেও জোরারগঞ্জ থানায় কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করেছে কিংবা কোনো ফ্যাসিস্টদের সহযোগী যুবলীগ ছাত্রলীগের যারা বড় বড় নেতা ছিল, নেতা মানে আসলে সন্ত্রাসী, তাদের দৃষ্টিতে নেতা, জনগণের দৃষ্টিতে যারা বড় সন্ত্রাসী ছিল, মাফিয়া ছিল, ওদের কাউকে উল্লেখযোগ্যভাবে গ্রেফতার করতে পারে নাই।
এটা হলো যে এই বিষয়টাকে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, নোট করুন যে আমরা যেন অতি সহজে দিতে পারি। জোয়ারগঞ্জ থানা অবৈধ অস্ত্র উদ্ধার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু ঘটেছে, উল্লেখযোগ্য সন্ত্রাসীগুলো গ্রেফতার হচ্ছে বা হবে, এটা আমরা দেখতে চাই। চুরি চেষ্টাকে এগুলো অনেক কিছু কমে যাবে, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে দেখেছি যারা চিন্তাই করে রাতের বেলায় চুরি করে এরা মূলত হলো এরা মাদকাসক্ত ব্যক্তিবর্গ, যারা সারা রাত মাদক সেবন করে মাদকের টাকাগুলো সংগ্রহ করার জন্যই এরা চুরিগুলো করে। তাহলে আমি যদি মাদকটাকে নির্মূল করতে পারি, চুরিটাও কমে যাবে, হানাহানি মারামারিটাও কমে যাবে বলে মনে করি। এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে এরা জোরারগঞ্জ থানার পক্ষ থেকে আয়োজিত সুন্দর প্রোগ্রামের সম্মানিত মেহমান, সম্মানিত সভাপতি, পরিচালক এবং উপস্থিত সম্মানিত বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট জাতি বিবেক সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত যে পরামর্শগুলো আসছে পূর্বে গিয়েছিলাম, পরে কি আছে এটা আমাদের সকলেই জানা। বিশেষ করে 5ই আগস্টের থেকে এই থানার জামাত ইসলামীর পক্ষ থেকে প্রতিদিন রাত্রে আমি সহ খানা নিয়ে এসতাম, অর্থাৎ পাহারা দিতে হয়েছে। এখানে কোনো লোকবল ছিল না। আর আমাদের হারুন সাহেব ছিল, ওসি সাহেব, উনি মাঝে মাঝে খোঁজখবর নিতে ফোন করতেন আমাদের কাছে। কিন্তু আমাদের প্রতিদিন সেট করে 2 সেট করে আমরা এখানে আমাদের জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বাইরের থেকে আমরা পাহারা দিয়েছি। রাত্রে চোর দৌড়াইতে হয়েছে, খুব খারাপ অবস্থায় গিয়েছে। ঠিক অন্যান্য নেতৃবৃন্দ এবং যে সকল বাইরে এখানে আছে উপস্থিত আছে সকলেরই সহযোগিতা আমাদের সাথে ছিল। সম্মানিত মেহমানবৃন্দ, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই বিশেষ করে মাদক এবং চাঁদাবাজ, এই দুটো জিনিস আমাদের দেশে 5ই আগস্টের পর থেকে খুব নাড়া দিয়ে উঠছে। এটাকে যদি আমরা যথাযথ সময়ে আমরা এটাকে পাকড়াও করতে না পারি, তাহলে আমাদের জন্য আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের মুখী রয়ে যাবে। এই জন্য ওসি মহোদয় সহ এখানে সার্কেল মহোদয় আছেন, আপনারা আমাদের যে কথাগুলো এতক্ষণ এখানে বলা হয়েছে, এই কথাগুলো সারা আমারও আর কোনো কথা নাই, এগুলোকে আপনারা মূল্যায়ন করে জোরারগঞ্জ থানা কর্তৃক আয়োজিত আছে ওপেন হাউসে আজকের ওপেন হাউসের যে সভাপতি জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় উপস্থিত আছেন, ইন্সপেক্টর তদন্ত সহ থানার সকল অফিসার, সাংবাদিক বৃন্দ, সাধারণ নাগরিক বৃন্দ। প্রথমে শুরুতে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আমার কারণে একটু লেট হয়ে গেল। আমি একটু জরুরি কাজে চিঠি দিয়েছিলাম, আস্তে আস্তে একটু লেট হয়েছে, এই জন্য আমি দুঃখিত। তো আমি প্রধান অতিথি হওয়ার সুবিধা হচ্ছে যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে দীর্ঘ 1 বছর পরে হলেও 5 আগস্ট পরবর্তী পুলিশের এই স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা ওপেন হাউস ডে শুরু করতে পেরেছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি সকলকে, আলহামদুলিল্লাহ। এবং এটা শুধুমাত্র আমি সকলের মধ্যে যে বলার যে আগ্রহ দেখেছি, এটা সত্যি কারণ আছে, কিন্তু 1 বছরের মধ্যে কিছু বলতে পারেন না, অনেকে অনেক কথা বলার আছে। তো যে এটা শুধুমাত্র এটা শেষ না, আপনারা এটা আশা করি আমরা এখন থেকে নিয়মিত ভিত্তিতে মাসে আমাদের একদিন করার চেষ্টা করবো। আপনারা আপনাদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন। ওপেন হাউসের কনসেপ্টটা এটা যে শুধুমাত্র আপনি তথ্যই দিবেন কিংবা আপনার মতামত দিবেন এটা না, এটার সাথে সাথে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপনের সুযোগ রয়েছে। আপনার যদি মনে হয় যে আপনার সুনির্দিষ্ট কোনো আমার এই থানার কর্মরত কোনো পুলিশ অফিসার কিংবা কোনো ফোর্স সেটা কোনো বেআইনি কাজ করেছে কিংবা আপনার যে আইনে সহায়তা পাওয়ার কথা ছিল সেটা আপনাকে দেয় নেয়, সুনির্দিষ্টভাবে সেটা অভিযোগ আপনি উপস্থাপন করতে পারবেন। আমরা সেটাও আমাদের নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তো আমরা আপনাদের কাছ থেকে মতামত চাই, পরামর্শ চাই, অভিযোগ থাকে সে অভিযোগ চাই। পাশাপাশি একটা কথা সবার কমন এসেছে, সেটা হচ্ছে মাদকের ক্ষেত্রে আসলে এটা আমরা জানি সারা বাংলাদেশে মাদকের বিস্তার এখন ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, সব এলাকায় আছে, কিন্তু এলাকায় বলতে পারবেন যে আমার এলাকায় মাদক নাই। তো আমাদের দরকার সুনির্দিষ্ট তথ্য। একবার বলছেন যে স্যার আপনি এইভাবে ওপেনলি বলুন, আপনাকে ওপেনলি বলার প্রয়োজন নাই। আপনি যদি
মনে করেন যে আপনার যে ব্রিগেড অফিসার আছে তার কাছে তথ্য দিলে অপরাধীর কাছে তথ্য চলে যাবে, আপনি এখানে থানার ইন্সপেক্টর তদন্ত আছেন, অফিসার ইনচার্জ আছে, তাদেরকে করে দেন। যদি মনে করেন তাদের প্রতি আপনার কি না থাকে, তার উপরে আমি সার্কেল অফিসার আছে, আপনি সরাসরি আমাকে তথ্য দেন। আপনি আমাদেরকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে থাকেন যে আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সুরক্ষিত ব্যবস্থা নিচ্ছি কিনা। তো আসলে আপনার বলে যে সাকার ইউনিয়নে মাদক সরাই পড়ছে, ভাই অনেক বড় ইউনিয়ন, আমি পারবো না। আপনার এলাকায় আপনি জানেন কোন দোকানদারের চায়ের দোকানে এত বেশি মধু যে পাশের এলাকা থেকে মানুষ চা খাইতে আসে, কোন দোকানদার সে দিনে ব্যবসা করে 500 টাকা, রাতে বাজার নিয়ে যায় করে 1000 টাকা, সেটা আপনারা জানেন, আপনি বলতে পারবেন। তাহলে আপনি বুঝবেন যেখানে দেখার বাইরেও কিছু একটা আছে, সুনির্দিষ্ট বলতে পারবেন। কোন করে মহিলা বাইরের লোক একজন আসছে পিছন থেকে বের হয়ে এসে গানাগানি করে, কেন এগুলো আপনি অবশ্যই জানেন, তাই না? আপনি চাইলে আমাকে নির্দিষ্ট তথ্য দিতে পারবেন যে অমুক গ্রামের অমুক অমুকের ছেলে অমুকের পাতি চায়, নির্দিষ্ট তথ্য দেওয়ার সুযোগ আছে। আপনার নির্দিষ্ট তথ্য দেন, আমরা ব্যবস্থা নেব। অনেকভাবে বলছেন, এইভাবে না, আপনি নির্দিষ্ট করে বলেন যে অমুক ইউনিয়নের অমুক সভাপতি সে 5 তারিখ জনগণের বা এই আন্দোলনের জনগণের উপরে হামলা করেছিল, ভিডিও ফুটেজ রয়েছে, তার বহন করার ছবি রয়েছে, প্রমাণ রয়েছে, অথচ পুলিশ তাকে এখনো করতেছে না, সে এখনো নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হয় এরকম কোনো দিতে পারবেন, আমরা তথ্য রয়েছে। তারপর যদি কেউ থেকে থাকে তথ্য দেন, আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনবো। গোপনীয়তার ব্যাপারে বললাম, আমরা শতভাগ নিশ্চিত থাকেন আপনাদের তথ্য গোপন থাকবে। পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ আরেকটা প্রশ্ন আসছে আমার ওয়ারেন্ট নামের নিয়ে। ওয়ারেন্ট তো ভাই আমি ইস্যু করি না, ওয়ারেন্ট ইস্যু করে আদালত। আপনার নামে যদি একটা মামলা থেকেই থাকে, সেটা বেশিরভাগের আগের ঘটনা না পরের ঘটনা, আপনার ভাই করছে নাকি আপনার দলের আরেকজন প্রতিপক্ষ গ্রুপের একজন করছে, সেটা তো আদালত দেখবেন। এটা আমাকে যখন আদালত থেকে একটা ওয়ারেন্ট পাঠায়, তখন আমাদের চাপ থাকে, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে চাপ দেয়, আমি থানাকে চাপ দিই, থানা তার অফিসার ইনচার্জ তার অফিসারদেরকে চাপ দিয়ে যাও, এতগুলা ওয়ারেন্ট আসে, ওয়ারেন্ট কেন তামিল হচ্ছে না। তাহলে আপনাদের দায়িত্ব, আপনি যদি মনে করেন যে এই ওয়ারেন্ট আপনার নামে মিথ্যা বা যে মামলা আপনার নামে ওয়ারেন্ট ইস্যু সেটা মিথ্যা মামলা, আপনি মামলাটা ফেস করেন, আপনারা আদালতের প্রক্রিয়া, যে প্রক্রিয়া আপনার নামে এই ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেই প্রক্রিয়ায় আপনি ওয়ারেন্টটা আপনার উদ্যোগ করেন, টিকলের ব্যবস্থা করেন, তাইলে আমাদেরকেও হয়রানি করতে হয় না, আমরা আপনাদেরকে ডিস্টার্ব করবো না। আর যদি এরকম হয় যে না ওয়ারেন্টের বিনিময়ে কোনো অফিসার আপনাকে হয়রানি করছে বা কোনো টাকা পয়সা দিতে এই ধরনের কোনো অভিযোগ থাকে, সেটা আমাদেরকে জানান, তারও বিহিত ব্যবস্থা আমরা গ্রহণ করবো। কিন্তু আপনারা এইদিকে আপনারা নিজেদের মধ্যে হানাহানি করবেন, সেটা নিয়ে 2 গ্রুপ আবার থানায় এসে মামলা করবেন একজন আরেকজনের বিরুদ্ধে, আবার সেই মামলা ওয়ারেন্ট ইস্যু হলে আমি নোটিশ দিতে পারবো না, আবার আপনার সাথে কথা বলে আরেকজন ছবি তুলে বলবে যে মামলার আসামি নিয়ে পুলিশ কথা বলতেছে, আবার আপনার প্রতিপক্ষ যে তার সাথে কথা বলে পুলিশ তো ভাই যাবে কোন দিকে? সবাইকে নিয়ে তো আমার চলতে হবে, তাই না? নিজেদের মধ্যে যে রাজনৈতিক হানাহানি থাকে সেটা আপনার রাজনৈতিকভাবে শেষ করেন, সামাজিকভাবে শেষ করেন। আমাদেরকে আমাদের আইনি প্রক্রিয়ায় কাজ করতে হবে, আইনি প্রক্রিয়া আমার কাছে যে দায়িত্ব আছে সেটা আমাকে পালন করতে হবে, সেটুকু করতে আপনারা আমাকে সহায়তা করবেন। আরেকটা কথা বলি, আমি এই বাংলাদেশে গত 17 বছরে ফ্যাসিস্টের 200 শুধু একা পুলিশ ছিল না, তাই তো? কিন্তু বাংলাদেশ পুলিশ হচ্ছে একমাত্র সংগঠন, একমাত্র অর্গানাইজেশন, একমাত্র ইনস্টিটিউশন যে নিজে নিজে সংস্কারের কথা বলেছে। অন্য কোনো কেউ দাবি করে না যে আমাদেরকে সংস্কার করেন, আমরা এই দাবি করেছি, কারণ আমি উপলব্ধি করেছি আমার আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্ব, সেই দায়িত্বের জন্য আমি শপথ নিয়ে যাবো, আমি সেই শপথ পালন করতে চাই, এবং এই শপথের জন্যই আমি কমিটেড, এবং এই কমিটমেন্ট রাখার জন্য আমি চাই, আমি কারো ক্ষমতার শ্রী হতে চাই না, আমি কারো ন্যায্য ভিত্তি করতে চাই না। আমাদের পুলিশকে ব্যবহার করে পুলিশ কেউ এলাকায় আধিপত্য বিস্তার করুক, এটা আমরা চাই না। পুলিশ একমাত্র সংগঠন যে তার নিজের সংস্কার চেয়েছে। তো আপনারা জানেন সংস্কার প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়া, কত দূর কি হয়েছে সেটা আপনাদের সঙ্গে দৃশ্যমান, আমি সেদিকে যাচ্ছি না। তো আমরা আমাদের আইনানুগ দায়িত্বটুকু পালন করতে চাই। 5 তারিখের আগে কি হয়েছে সেটা নিয়ে আমরা পড়ে না থেকে 5 তারিখ পরবর্তী পুলিশ যে কাজগুলো করছে সেই ভালো কাজগুলো কিন্তু আপনারা একটু সদৃষ্টি দেন। আমার মনে হয় সবাই আমরা একটু হাততালি দিই, আগস্ট পরবর্তী পুলিশ কিছু হলে তাকে মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, এটা শুধু একটা মুখের কথা হয়ে গেছে ভাই। একজন মানুষ মাদকাসক্ত হয়, তারপর ধীরে ধীরে সে মাদকের ব্যবসায় জড়ায়, তারপর সে বড় কারবারিতে রূপান্তরিত হয়। এই যে মাদকাসক্ত হওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু একদিনে হয় না। সুতরাং এই জন্য শুধু পুলিশের উপরে একটা দায়িত্ব দিয়ে যদি ছেলেদের জীবনে করে মাদক কমবে না, প্রথমে দায়িত্ব নিতে হবে পরিবারকে।
কারণ আপনি জানেন আপনার সন্তান কোন দিক থেকে অস্বাভাবিক আচরণ করতেছে। আপনার সন্তানের চলাফেরাতে একটু পরিবর্তন হয়ে গেছে, তার ব্যবহারতে তার আচরণ পরিবর্তন হয়ে গেছে, আপনি আগে দেখতে পাচ্ছেন। সুতরাং আপনার আগে পারিবারিকভাবে দায়িত্ব নিন, পারিবারিকভাবে একটু সচেতন, সামাজিক সচেতনতা বাড়ান। তাইলে মাদকাসক্তদেরকে প্রথমেই এমন ভাবে চিহ্নিত করা সম্ভব যে রাত থেকে তাদেরকে আসলে ফিরিয়ে আনা সম্ভব। আর যখন একজন বিখ্যাত মাদক কারবারি হয়ে যায়, তারপরে আমি হয়তো তাকে করতে পারবো, গ্রেফতার করে মামলা দিয়ে তাকে চালান করতে পারবো, কিন্তু দিন শেষে আসলে জামিনে এসে আবার কি করবে? মাদক ব্যবসায়ী আবার লাগবে, কারণ সেই ক্ষেত্রে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। তার সকলের সর্বাধিক কল্যাণ কামনা করে আবার যেতে আপনাদের সাথে দেখা হবে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। স্যারের বক্তব্য বলে আসলে বক্তব্য থাকেন না স্যার, আমাদের আমাদের এখানে আছেন। আমি দু একটা কথা বলার জন্য দাঁড়াইছি। আমি দায়িত্ব দিয়েছি 2 মাস এগুলো পরিবর্তন হয় নাই। আমি যোগদান করার মনে হয় 1 সপ্তাহের মধ্যে অন্তর্গার একটা গ্রামে একটা মারা হয়েছিল, আপনারা জানেন। এই অন্তর্গার গ্রামের একজন 80-85 বছর বয়সের লোককে রাত্রেবেলা মারা করা হয়েছে। আমরা একটু ধৈর্য ধরি, আমি অবসময় শেষ করে দিব। সেই লোকটার প্রকৃত হইতে লাগে তাকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা এমন কাজ করেছি যে আমরা 1 মাসে 9টা মামলা এখানে রেকর্ড করা হয়েছে। আপনার একেবারে পর্যন্ত যেখানে করা হয়েছে। আমাদের এই মাসে একটু গ্যাপ গেছে, আজকে 14 তারিখ, কারণ আমরা এই মাসে 3 কাজ করেছি, যার কারণে এই মাসে কিছু নয়। কিন্তু গত মাসে আমাদের 9টা মামলা রেকর্ড। এর আগে আমি আসছি 19 তারিখ থেকে এই 10 দিনের মধ্যে প্রায় 1টা কি 2টা মামলা রেকর্ড করা হয়েছে। আমি এখানে সার্ভিস মামলা দিচ্ছি। আমার কথা হলো মাদক আপনি বিক্রি করেন, সমস্যা নাই, কিন্তু আপনাকে জেলে যেতে হবে, এটা মাথা রেখে কাজটা করবেন। আপনি মাদক খাবেন, বিক্রি করবেন, আর আপনি প্রকাশ্যে ঘুরে বেড়াবেন, এটা হবে না। আমি দীর্ঘ সে কথা বলবো না। আপনি মাদক বিক্রি করেন, কিন্তু আপনাকে মাথা রাখতে হবে, আমি অ্যারেস্ট করবো। আমাদের এখানে অনেক ব্যবসায়ী আছে, বাইরে থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, অনেক নেতৃত্ব আছে। আমি বলবো একটা কথা বলবো, আমি সহযোগিতা চাই এটা যে আমাদের অনেকের নামে আমাদের ওয়ারেন্ট আছে, আপনি মামলাগুলো লাগু করেন, ওয়ারেন্ট হয়ে আছে। আপনাকে আমি হয়তো মেসেজ দিচ্ছি, নাম করবো, আপনি সংবাদ করেছেন আমার ওয়ারেন্ট আছে, আপনি যদি জামিন নামে বসে থাকেন, স্যারে বলেছেন, কিন্তু আপনি আবার এটা নিয়ে দিয়ে করবেন হবে না। আমরা এটা চাই না। আপনারা জানেন আমি এখন 5:30 বাজে আমার স্যার বুঝাতে আমি বুঝাতে পারলাম, শুধু ওখানে আসবে বলো না, 3-4 পর্যন্ত আসবে, 5-6 পর্যন্ত আমি টহলের সাথে আছি, আমার গাড়ি নিয়ে আছি। আপনি কবে বলেন, নিচের গাড়ি বলেন, বজেট এখানে বলেন, জুনে বলেন, আমি রাত্রিবেলা আছি। তো আমি তো ওই সরকারি দপ্তরের মধ্যে আমি বেতন নিই, আমি আলাদা একটু বেতন নিই, 24 ঘন্টা বলে কিন্তু আমাদের সেবা করে থাকি। আমরা একটু প্রশংসা করি না, আমরা শুধু বুঝতে হতে থাকি, নিজেরা কাজ করি না, খালি ভোট খুঁজি। আমরা রাজনীতি আমরা আগেও করেছি, শুধু বলি কি মাদক, কিন্তু মাদকের দিকে উচ্চ করে আমরা নিজেরা একটু চিন্তা করি না। এই মাদক যে বিক্রি করছে আমার পরিবারের সদস্য, এটা আমার ভাই, স্বাস্থ্য ভাই, যেহেতু ভাই, খাওয়াতে ভাই, খাওয়াতে ভাই, ওই ভাগে নিয়ে কি করছি না। আপনারা সুনির্দিষ্ট তথ্য দিবেন, অস্ত্র অবশ্যই করবো, যে অস্ত্র করবো, কোনো ভেঙে করবো না, আগে এগুলো আমরা করবো না। স্পষ্ট মেসেজ, আগে এগুলো করবো না। আমরা আমাদের বিরুদ্ধে কাজ করবো। আমাদের এলাকা যাদের কষ্ট ছিল, যাদের প্রকৃত দেখা ছিল, তারা আমাকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে আমি নাম বলবো না। তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, তারা চিন্তা করেছে, তাদের মনোবল শক্ত করেছে, তারা ওখানে জানাইছে। আমরা এটাকে আরো শক্ত করে ওই ত্রিপুরাকে আমরা গ্রামের মধ্যে রাখবো। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আপনারা জানেন, এই সীমাবদ্ধতা পূরণের জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। আমি একটু বলি, অনেকে বলেছেন টহল করি না আমরা। আসলে আমরা যে টহল করি ভোর 5টা সকাল 8টা পর্যন্ত, আমার পিরিয়ডে সকাল 8টা বলেন, রাত্রে 7টা বলেন, কেউ ফোন করে আমাকে পায় না, এরকম রেকর্ড আমি মনে হয় কেউ বলতে পারবে না। প্রচন্ড গাড়ি নেই,
লজিস্টিক নেই। আপনাদের এখানে প্রত্যেকটা স্টেশনে দেখেন আপনাদের সিএনজি আছে, মাইক্রো আছে, বিভিন্ন গাড়ি আছে। আমাদেরকে গাড়ি দিয়ে সহযোগিতা করতে হবে। সিএনজি গুলো আপনাদের সব সিএনজি কিন্তু রেজিস্ট্রেশন নাই। আমি যদি দপ্তর যাই বলতে চাই এটা আমার কান্ত হয়ে গেলে ওরা কি করবেন গরিব মানুষ, কিন্তু আপনি তো আমাদের দিতে হবে, 1 বছরে একদিন দিতে হবে, 1 মাসে একদিন দিতে হবে গাড়িটা। আমি ব্যবহার করে আমি তাহলে পয়সা দিচ্ছি, সরকার তো আমাকে সাপোর্ট দিচ্ছে না। আমাদের সরকার হল গরিব সরকার, আপনাকে এই মেসেজগুলো দিতে হবে। যেমন আমাদের কিছু বলো যে আমি গত উপজেলা থেকে আমার বন্ধু অফিসের ইন্সপেক্টর তদন্ত উনি বলছিল যে প্রাইভেট বাজারে এটা মনে হয় সংক্রামের ফলমন্ডির মতো অবস্থা হয়ে গেছে, সব আমারা। ঠিক আছে, আমি যখন রাত্রিবেলা 3টে বাজে 4টে বাজে এই দোকানগুলো এই লাইটিং থেকে আসছে, এরা কোথা থেকে এই ইলেকট্রিক সার্চ পাইছে, কিভাবে দোকানগুলো খোলা রাখে, এগুলো খুঁজতে গেছি। দেখছি যে এর পিছনে যে বড় দোকানটা আছে, আপনি বড় ব্যবসায়ী, সেই দোকান থেকে কিন্তু আপনি লাইন দিচ্ছেন, লাইনটা কিন্তু আপনি দিচ্ছেন, তাহলে কি আপনি সহযোগিতা করতেছেন না? এভাবে কিন্তু আমরা সহযোগিতা করি, আবার কিন্তু আবার বলি যে না আমার এখানে এই সমস্যা, কিন্তু আমার যে আমি আগের স্টেশনে দেখছি এখানে এটা পাই না, এখানে যে আমি মানুষ যে আপনি 2 বছর আগে ছিলেন এগুলো করে আমার আমাকে তো আমার একটা আমার পজিশন আপনাকে আপনাকে সহযোগিতা করতে হবে, তাহলে আমি কাজ করতে পারবো। যদি আমাকে কাজ করার সুযোগ দেন অবশ্যই পুলিশ হবে, পুলিশ সক্রিয় করে দাঁড়াবে। আর যদি বলেন যে পুলিশকে আমি এবার রাখবো, তাহলে আপনার কাছে চুরি হবে, টাকাতে হবে, পুলিশ কাজ করতে পারবে না। সোজা মেসেজ, আপনি আমাকে সহায়তা করবেন, আমি আপনাকে সহায়তা করবো। এটা আমার সিদ্ধান্ত না, এটা আমি ওসি সিদ্ধান্ত না। ওসি পুলিশ ক্লিয়ারেন্স দেয়, কিন্তু মামলা থেকে ওসি পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারে না। আপনার মামলা আছে, আপনার ভাই মামলা করছে, আপনার ভাইয়ের যে পুলিশ ক্লিয়ারেন্স দিচ্ছে তার স্ত্রী মামলা করছে, আগে আপনাদের 15 মামলা হয়েছে, এখন আসলে 15 মামলা হয়েছে। আপনি কত যাবেন আপনি মামলা শেষ করে আসেন, আপনি মামলা নিষ্পত্তি করেন, মামলা নিষ্পত্তি করতে আপনার 1 দিন লাগে, 5 দিন লাগে। আপনি যে মামলা করছেন তার সাথে আপোষ করেন, মামলা তুলে নেন, মামলাটা দিয়ে অব্যাহতি নেন, তারপরে আপনি আসেন। অব্যাহতি করতে হলে আপনার মামলা শেষ হয়ে আমি অবশ্যই আপনাকে ক্লিয়ারেন্স দিব। আমাদের এখানে পাসপোর্টের কাজ করে না, পুলিশ এখন পাসপোর্টের কাজ করে, পাসপোর্টের কোনো টাকা পয়সা এখানে নাই, পুলিশ ক্লিয়ারেন্স এখানে কোনো টাকা পয়সা নাই। আমি স্পষ্ট বলে দিচ্ছি, যদি আপনার থেকে পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট এগুলোতে কোনো টাকা নেই, এটা আপনারা আমাকে বলবেন। আরেকটা বিষয় আমি বলি, কোনো এক ভাই এখানে বলছেন যে এখানে যারা অভিযোগ লিখে তারা ডিউটি অফিসারের জন্য টাকা নেই, বা আমাদের কোনো অফিসারের জন্য টাকা নেই। আপনারা জানেন আমি এখানে কোনো এক ভাই দেখছেন, আমি একদিন 2 দিন আমি এখানে যারা লিখে যারা আমাকে দরখাস্ত নিয়ে আসেন, আমি জিজ্ঞেস করছি আপনি এই দরখাস্ত লেখার জন্য কয় টাকা নিচ্ছেন, সে যদি বেশি টাকা নেই, সে আমাদের বলছে 200 টাকা নিচ্ছি, 300 টাকা নিচ্ছি। আপনি এগুলো 200 টাকার বিষয়, আপনি এত টাকা নিচ্ছেন কেন? সেই মানুষের এত টাকা দেওয়ার যোগ্য না, আপনি এটা বিবেচনা করতে না, আপনি লিখতে পারবেন না, আপনারা দিবেন না। বেশি চাইলে আমার কাছে আসবেন, আমি তো আছি। আমি কালকে রাত্রে গেছি 5:30-6টা বাজে, আবার 10টা বাজে আসছি, আবার 10টা বাজে এখন রেস্ট করতে হবে না, আবার আসতে হবে। আমি কথা বলবো না, আপনারা জানেন আমরা পুলিশিং কিভাবে করে, এটা আপনারা জানেন। পুলিশিং কেমন হয় এবং আপনাদের সহযোগিতা নিয়ে পুলিশিং হয়। জনসাধারণের সম্মানিত নাগরিকদের সহযোগিতা করা পুলিশিং হবে না। আমি রাত্রে আসলে থেকে আমার সাথে আপনাকে যেতে হবে, বাড়ি করে আপনাকে দেখা দিতে হবে। এই সহযোগিতা আপনি করতে হবে, অবশ্যই অপরাধ হবে। ধন্যবাদ, আপনার কষ্ট করে আসছেন। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, আরো সুশৃঙ্খল ভাবে দীর্ঘ সময় যাতে আপনারা মনের কথা বলতে পারেন, সেই সুযোগটা দিতে পারি, সেটা উপর করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।